চাকরিহারাদের যোগ্য চাকরি ফেরানোর জন্য তিনি ধর্নায় বসুন না, ওই এসআইআরের দাবির সঙ্গে আর একটা দাবি নিয়েও বসুক এবং তিনি সেই তালিকাটা দিয়ে দিক। রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী, সুতরাং আমরা তো মেট্রো চ্যানেলে পৌঁছে যাবই 6 তারিখ, দেখবেন যেই কথা সেই কাজ, নিশ্চয়ই হাতের কাছে রাস্তাই পেয়ে যাচ্ছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে তিনি যোগ্য যারা আছে তাদের চাকরি ফিরিয়ে দেবে। অন্যময় জীবন ছিল, তোমার বান্ধবীর খাটের তলায় এত কোটি কোটি টাকা পাওয়া গেল কি করে, এইসব মুখ্যমন্ত্রীও জানে। সেই জন্য পার্থ চ্যাটার্জি এই যে ইডি ডাকছে, দেখবেন আবার জেল হবে। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতায় সুপ্রিম কোর্ট যেতে দেখেছি তাকে, এবং আগামী 6ই মার্চ তিনি একেবারে ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসবেন। কি বলবেন? কারণ কি আপনারা বারংবার সেই ওয়াই চ্যানেলে আপনারাও অবস্থান করেছেন, আপনারা সেই ওয়াই চ্যানেল থেকে বারংবার মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আপনাদের সাথে, তারপরে মুখ্যমন্ত্রী আসেনি, কিন্তু এসআইআর বিরোধিতায় সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ওয়াই চ্যানেলে ধর্না। কি বলবেন? ভোট বড় বালাই। এবার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মেট্রো চ্যানেলে ধর্ণা দিচ্ছেন, অতি অনায়াসে দিচ্ছেন। তার কারণ হচ্ছে তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী। আমরা ওই মেট্রো চ্যানেলে ধর্ণা দিতে চেয়েছিলাম, দেখেছিলেন যে পুলিশ কিভাবে আমাদের বাধা দিয়েছে, এবং নবান্নেও পুলিশ নিয়ে গিয়েছিল। কারণ আমরা যখন চিৎকার করে বলছিলাম ও আমার খালা, ও আমার ফুফু, চাকরি চোর, এই চাকরি চোর সরকার ধিক্কার, যোগ্যদের চাকরি ফিরিয়ে দাও, তো তখন সেই আমাদের মুখ বন্ধ করার জন্য নিয়ে গিয়েছিল নবান্নে। কিন্তু আজও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারবার আবেদন করেছি যে আমাদের সাথে সাক্ষাৎ করুন, আলোচনা করুন, যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান, কিউরেটিভ ফাইল করে যোগ্যদের চাকরি ফেরান। এখন তিনি ধর্নায় বসছেন, বসতেই পারেন, কিন্তু আমার বক্তব্য চাকরিহারাদের যোগ্য চাকরি ফেরানোর জন্য তিনি ধর্নায় বসুন না, ওই এসআইআরের দাবির সঙ্গে আর একটা দাবি নিয়েও বসুক এবং তিনি সেই তালিকাটা দিয়ে দিক। মেট্রো চ্যানেল থেকে তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাক, এটা হচ্ছে আমাদের বক্তব্য। আর আমরাও পুলিশ প্রশাসন, হেয়ার স্ট্রিট থানা, লালবাজার, তাদের সাথে যোগাযোগ করে চেষ্টা করব আগামী 6ই মার্চ মেট্রো চ্যানেলে যেখানে মুখ্যমন্ত্রী বসবেন ধর্নায়, সেখানে আইন মেনে, প্রশাসনের সহযোগিতা মেনে আমাদের দাবিসমূহ তুলে দেব। কারণ মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পাচ্ছি, সহজে তো পাওয়া যায় না। চেষ্টা করতে ক্ষতি কি? কারণ আমরা আগামী 9ই মার্চ বোর্ডে, যে মাধ্যমিক শিক্ষা পর্ষদে আমরা গণ ডেপুটেশন দিতে যাচ্ছি যে কিউরেটিভ পিটিশন করুন, যোগ্যদের তালিকা দিন, ওএমআরের ভিত্তিতে টেন্টেড চিহ্নিত হয়েছে তাদের টার্মিনেট করার কথা বলা হয়েছে, আর বাকিদের বিদ্যালয়ে এখনও এক্সটেনশানে চলছে, তাহলে তাদেরকে খামোখায় পরীক্ষায় বসিয়ে এখনও 1200-1300 জন যারা নট কল ফর ভেরিফিকেশন হয়েছে তাহলে তাদের জীবনটা কি হবে? যোগ্য শিক্ষাকর্মীদের 11 মাস ধরে বেতন বন্ধ, তাদের কি হবে? সুতরাং মুখ্যমন্ত্রীর এখনও সময় আছে যে আনটেন্টেড লিস্ট দিয়ে কিউরিটি পিটিশন করে, এই যে তার নেতারা মন্ত্রীরা চাকরি চুরি করে সুবল সোরেনদের পৃথিবী ছাড়তে বাধ্য করেছে, আর যাতে কেউ সুবল সোরেন না হয় সেই ব্যবস্থা করবেন। এবং আমরা মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীকে যেহেতু পাচ্ছি, আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী, সুতরাং আমরা তো মেট্রো চ্যানেলে পৌঁছে যাবই 6 তারিখ, দেখবেন যেই কথা সেই কাজ। কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে বিব্রত করতে যাব না, আমাদের দাবি সমূহ নিয়ে তার কাছে যাব, তিনি ডেকে। আপনারাও যাবেন? তার হ্যাঁ, যাব তো, 100% যাব, মুখ্যমন্ত্রীর কাছে যাব যে আমাদের দুঃখ দুর্দশার কথা। আসলে তিনি, তার চারপাশে এমন লোকজন ঘিরে থাকেন না, মুখ্যমন্ত্রী খুব দয়ালু, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবিগুলো না পৌঁছায় না। সেজন্য একবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আমরা পৌঁছে যাব। তিনি তো সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টাল খুলেছেন, পাড়ায় সমাধান খুলছেন, অনেক কিছু করছেন। এবার আমরা এক ধাপ এগিয়ে একদম সরাসরি আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি চিঠি দেব, চাকরিহারাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরব। এতদিন পারিনি, তিনি এসআইআর নিয়ে দিল্লি দৌড়েছেন, রাজ্যে রাজ্যে মিটিং মিছিল করেছেন, তাকে পাওয়া যায়নি। এখন ভোটের মুখে নিশ্চয়ই আমরা পাবো, এবং 100% আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই হাতের কাছে রাস্তাই পেয়ে যাচ্ছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে তিনি যোগ্য যারা আছে তাদের চাকরি ফিরিয়ে দেবে, এটাই তো আমাদের প্রত্যাশা। মুখ্যমন্ত্রী একদিকে যেমন বলছেন যে আমি জীবন্ত থাকতে এসআইআর হতে দেবো না,
অন্যদিকে এই মুখ্যমন্ত্রী এটা বলেছিলেন যে আমি জীবন্ত থাকতে একজনেরও চাকরি যাবে না, কিন্তু চাকরি নিয়ে যতটা না পদক্ষেপ, 26,000 চাকরি বাতিল নিয়ে যতটা না পদক্ষেপ আমরা দেখতে পেরেছি, এসআইআর এর প্রক্রিয়ায় তার দ্বিগুণ পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। আমি প্রথম লাইনেই তো বললাম, ভোট বড় বালাই। মাননীয় মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের সভামঞ্চে চিৎকার করে বলেছিল কারোর চাকরি যাবে না। তা কি হলো? মানে সকলের চাকরি চলে গেছে। যারা অযোগ্য, চিহ্নিত দাগী, তাদের পাশাপাশি যারা কোনো রকম কলঙ্ক করেনি, আদিবাসী যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী, একজনেরও টেন্টেড লিস্টের নাম নেই, তাদেরও চাকরি চলে গেছে। দৃষ্টিহীন, তাদেরও চাকরি চলে গেছে। শারীরিক প্রতিবন্ধী, শিডিউল কাস্ট, মানে সাধারণ সব যোগ্যদেরও চাকরি চলে গেছে। সুতরাং মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে ভোটের কারণে তিনি যেটা করছেন, ভোট রাজনীতি তিনি করতেই পারেন, কিন্তু আমার বক্তব্য তার আমলে তার দলের যে রত্ন চোর পার্থ, চোর সুবীরেশরা যে দুর্নীতি করে একেবারে বাংলার গ্রামীণ শিক্ষার সাথে যুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের যোগ্য চাকরি কেড়েছে, সেই তালিকা নিয়ে এই চাকরি চুরির ক্ষত মেটাক, যোগ্যদের চাকরি ফেরাক, এটাই সময়ের দাবি। এইসব দাবি যদি মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত না পৌঁছায় বা মুখ্যমন্ত্রী যদি গ্রহণ না করে, দেখবেন সময় কাউকে কখনো ক্ষমা করেনি। সেটা হবে ক্রমশ প্রকাশ্য, আগামী দিনে দেখতে পাবেন, এই রেকর্ডগুলো তো থাকবে। সুতরাং বাংলার যোগ্য শিক্ষকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তাদের সুবল সোরেনদের মতো, এই যে দেখছেন একজন দাঁড়িয়ে আছে, মানে এরা মানে অসহায়। এই পরীক্ষা তারা ডাক পায়নি, হরিপদ বল্লভ অধিকারী, সত্যব্রত জানারা, শুক্লা বিশ্বাসরা, কি হবে তাদের ভবিষ্যৎ? আমরা তো বিকাশ ভবনে আলোচনার জন্য গিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ চেয়েছি, শিক্ষামন্ত্রী সাক্ষাৎ চেয়েছি, তারা আমাদের সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পেয়েছেন। এখন মুখ্যমন্ত্রীকে পাচ্ছি, আমরা চলে যাব। মুখ্যমন্ত্রী অ্যালাউ করলে দেখা যাবে, 6 তারিখ দেখা যাবে মেট্রো চ্যানেল। এসএসসি মামলায় যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা, তাকে আবারও ইডি তলব করেছে, কি বলবো? স্বাভাবিক, তার বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা, 50 কোটির বেশি সোনা টাকা পাওয়া গেছে, 10 কিলো সোনা। এখন আমার তো ধরুন বান্ধবীও নাই, বলছি আমাদের তো ঘরের খাটের তলায় 10 টাকাও পাওয়া যায় না। এখন তাদেরকে আবার তলব করেছে, তলব তো করবেই, তলব নয় আবার জেল খাটবে, আপনি দেখে নেবেন, আবার জেল খাটবে। এই বেরিয়ে বলছে দুর্নীতি কোনো ইস্যুই নয়, এগুলো ফলাও করে চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, এর আগে আমরা শুনেছি, তো সেরকম চিৎকার করে বলবে দুর্নীতি কোনো ইস্যুই নয়, আমি ধোয়া তুলসী পাতা, আমার এরকম একটা বিরাট বর্ণময় জীবন ছিল, এই ছিল সেই ছিল। তা বর্ণময় জীবন ছিল, তোমার বান্ধবীর খাটের তলায় এত কোটি কোটি টাকা পাওয়া গেল কি করে? এইসব মুখ্যমন্ত্রীও জানে। সেই জন্য পার্থ চ্যাটার্জি এই যে ইডি ডাকছে, দেখবেন আবার জেল হবে। কিন্তু এই পার্থ চ্যাটার্জি তো কিছুদিন আগেও একেবারে ভোটের প্রচার করতে বেরিয়েছিলেন, তখন তো তিনি বলেছিলেন যে ভাতা অন্যদিকে, কিন্তু চাকরি দরকার। তা আপনাদের হয়তো তিনি স্বর তুলছেন এখন। হ্যাঁ, ওসব গুলিয়ে দিচ্ছে, ফালতু লোক, মানে একবারে চোর ওসব। মানে লোকের সামনে গিয়ে যে আমি ভাবি যে জনসংযোগে বেরিয়েছে শ্রীমান চোর পার্থ, ওনার সাথে কারা জনসংযোগ করছে আমি শুধু ভাবি। এমন কীর্তিমান চোরের দৌলতে কত যোগ্য শিক্ষক, সন্তোষ দা, তার বাড়ি, সন্তোষ দা মারা গেছে, যোগ্য শিক্ষক, তার বাড়ি নিলামে উঠেছে জানেন। এরকম প্রশান্ত দা, উজ্জ্বল দা, কি করুণ পরিস্থিতি, সুবল সোরেন, হ্যাঁ, তার স্ত্রী আজও চাকরি পায়নি। সেইখানে চোর পার্থরা জনসংযোগ করছে, বলছে দুর্নীতি কোনো ইস্যুই নয়, কর্মসংস্থানের দিকে জোর দিতে হবে। কোথায় ছিলেন মশাই আপনি? একটা নিয়োগ হয়েছে শিক্ষক, সেই নিয়োগে এত যোগ্যদের চাকরি গেল কেন? আর এত লোক আছে পশ্চিমবঙ্গে, এত মন্ত্রীরা আছে, ওই শোভনদেব চট্টোপাধ্যায় কুস্তিগির ছিল, তার কেন জেল হলো না? আমার কথা হচ্ছে, চোর পার্থ যদি এতই সুন্দর, মানে বিশাল প্রোফাইল লোক, তাহলে ওনার কেন জেল হলো, তাদের কেন হলো না? কারণ এইসব গুলিয়ে দেওয়ার জন্য, মিলিয়ে দেওয়ার জন্য মানুষের সামনে এরকম একটা প্রজেক্ট করার চেষ্টা করছে। মানে কয়েকটা দিন অপেক্ষা করুন, এই ভোটের আগেই আবার জেলে যাবে।